नमस्कार আমার বাস্তব জীবন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আবার হাজির হলাম একটি নতুন প্রতিবেদন নিয়ে। কথাটা হলো, আমি রাজনীতি বিশেষজ্ঞ নয় এবং রাজনীতি নিয়ে কথা খুব কম বলি এবং রাজনীতি নিয়ে ভিডিও আমি বানাই না, কিন্তু কিছুদিন যাবৎ কিছু চ্যানেল এবং ইউটিউবাররা অনেকেই এবং ইউটিউবের মাধ্যমেও বিরাট সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে 2026-এ বিজেপির মুখ্যমন্ত্রী কে হচ্ছে এবং কে হয়ে যাচ্ছে এবং বিজেপি দলটা যেন ক্ষমতায় চলে এসছে। যেহেতু দিল্লির ইলেকশনে কেজরিওয়াল পরাজয় হওয়ার পর থেকেই এই শোরগোলটা বেড়ে গেছে যে বাংলায়ও এইভাবে পরিবর্তন হতে চলেছে এবং বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছে। এবার কথাটা হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে। তার আগে একটা কথা বলি, এই রাজ্যে মুখ্যমন্ত্রী ঠিক করা তো দূরের কথা, এখন পর্যন্ত রাজ্য সভাপতি কে হবে বিজেপি সেটাই ঠিক করে পারল না। কারণ রাজ্য সভাপতি কাকে করবে, মানুষ কাকে গ্রহণযোগ্যতা দেবে, সেটাই বিজেপির উচ্চমহল বা সর্বশ্রেষ্ঠ নেতারা ভেবে পাচ্ছেন না কাকে রাজ্য সভাপতি করব যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা যার রয়েছে। কারণ দিলীপ ঘোষকে দিয়েছিলেন, এবার বলবেন দিলীপ ঘোষ বিরাট সফলতা নিয়ে এসছেন, 18টা এমপি দিয়েছিলেন, ভালো কথা, আপনারা বলছেন 18টা এমপি দিয়েছে। আপনারা ভুলে যাচ্ছেন দিলীপ ঘোষের কৃতিত্বের থেকেও বড় কৃতিত্ব তখন বামপন্থীদের ছিল। কারণ বামপন্থীরা সেইবারে বলেছিল যে এই তৃণমূল আমাদেরকে শেষ করেছে, অতএব আমরা এখন ক্ষমতায় আসতে পারছি না। বামপন্থী নেতারা তাদের কর্মীদেরকে এবং তাদের দলের সর্বকনিষ্ঠ কর্মী থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের নেতাদের কাছে একটাই বার্তা দিয়েছিলেন, এবার ভোটটা আমাদের কনভার্ট করো বিজেপিতে। এবং সেই ভোটটা কনভার্ট হয়েছিল বিজেপিতে বলেই 18টা বাংলায় সিট পেয়েছিলেন। পরবর্তীতে বামেরা বুঝতে পেরেছেন যে নিজের পায়ে নিজে কুড়োলটা মেরেছে, তাই ওখান থেকে তারা ফিরে এসছে। সেই কারণেই 18টা সিট পেয়েছিল। এছাড়া বিজেপিতে দিলীপ ঘোষের কোনো কৃতিত্ব নেই। দিলীপ ঘোষের কৃতিত্ব ছিল গরুর দুধে সোনা পাওয়া যাচ্ছে, আখের রস থেকে পেট্রোল বানানো যাচ্ছে, এসব ভুলভাল কথাবার্তা এবং অনেক মহিলাদেরকে রোগরে দিতে চেয়েছেন, এইসব কথাবার্তা বলে উনি কিছুদিন ছটফট করেছেন। আর তাই যদি হতো যে দিলীপ ঘোষ মানে বিরাট এক ব্যাপার এবং বিরাট মহান মানুষ, তাহলে দিলীপ ঘোষ এবারে যেখানেই পশ্চিমবাংলার দাঁড়াক না কেন সেখানে তিনি জয়যুক্ত হতেন। তিনি কিন্তু হতে পারেননি। মানুষ সেটা ভালোভাবে জানে এবং দল, বিজেপি দল, অমিত শাহ এবং মোদিজিও জানেন যে দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা নেই। অর্থাৎ কাকে করা যায়, কাকে করবে? সৌমিত্র খা যে তৃণমূল থেকে আগত, তিনি হাঁটতে হাঁটতে কোনো প্রকারে বেঁচে গেছেন এইবারে তার প্রাক্তন স্ত্রীর কাছে। তিনি তার নিজের স্ত্রীকেই ধরে রাখতে পারেনি, মানুষজনকে কি ধরে রাখবে? তার চরিত্র উপনেতৃত্ব জানেন, তাই তাকেও দেওয়া যাবে না। বাকি আর যারা ছিলেন ছুটছাট তারা অনেকেই বসে পড়েছেন এবং তাদের বাংলায় কোনো গ্রহণযোগ্যতাও নেই। এবার আছেন কে? সদ্য নব্য বিজেপির মধ্যে যিনি শুভেন্দু অধিকারী, অনেক গরমাগরম ডায়লগ দিচ্ছেন, নতুন হিন্দুত্ব পাঠ পড়াচ্ছেন, কপালে তিলক লাগাচ্ছেন এবং যেখানেই যাচ্ছে মুসলিম বিরোধী কথাবার্তা বলছেন। তিনি একদম বিজেপিকে জয় জয়কার পশ্চিমবাংলায় এনে দেবে এরকম একটা চমক দিয়েছিলেন। এবারে তাকে সভাপতি করবে না মুখ্যমন্ত্রী করবে, দল এখনো ভেবেই পাচ্ছে না। কারণ এই লোকটির চরিত্রর কোনো শেষ নেই। যদি বলেন কেন, কখনো গাড়ির থেকে নেমে উল্টোপাল্টা মহিলাদের গালাগালি করছেন, কখনো মুসলিম বিরোধী কথাবার্তা বলছেন, আবার মুসলিম এলাকায় গিয়ে মুসলিমদের হয়ে কথা বলছেন, আবার বলছে আর 5% যদি হিন্দুরা ভোট দেয় তাহলেই বিজেপি ক্ষমতায় চলে আসবে। এগুলো মূর্খের মতন কথাবার্তা, এগুলো উচ্চ নেতৃত্ব দেখতে পাচ্ছে যে 5% হিন্দুরা যদি ভোট দেয়
তাহলেই বিজেপি ক্ষমতায় চলে আসবে, এটা কোনোদিন হতে পারে না। এইটা কোন অঙ্ক? এই অঙ্কটা ও নিজে মানুষকে বুঝিয়ে বলতে পারবে না। কেননা যে ভোটটা বিজেপি এবারেও পেয়েছে সেটাও সর্বস্তরে সর্ববর্ণের মানুষের মিলিত ভোট, অর্থাৎ 5% ভোট শুধু হিন্দুরা দেবে। কেন অন্য দলের সমর্থক কি হিন্দুরা নেই? তারা সেখান থেকে চলে এসে বিজেপিকে দেবে? তাহলে তো বিজেপিকেই সমর্থন করা হয়। এটুকু ওই গোবর্ধনের মাথায় নেই। যাই হোক, তার থেকে বড় কথা, আপনারা এর আগে দেখেছেন অনেক মসজিদে গিয়ে নামাজ পড়তে গোমাংস খাওয়ার গল্প শুভেন্দু অধিকারীর। সেই লোকটি আজকের এমন হিন্দুত্ববাদী কথাবার্তা বলছেন যেন সংঘ পরিবারের লোক, এবং সংঘ থেকে ওনাকে পাঠানো হয়েছে, উনি বিরাট তিলকধারী এবং হিন্দু ধর্মটা ওনার বাপের সম্পত্তি। এইভাবে কথাবার্তা, উগ্র হিন্দুবাদী কথাবার্তা। তাহলে উগ্র হিন্দুবাদী কথাবার্তায় একজন হিন্দু মানুষই যদি খুশি না হয়, তাহলে একজন মুসলিম কোথার থেকে সন্তুষ্ট হবে এবং অন্য বর্ণের মানুষ কি করে সন্তুষ্ট হবে? এটা উচ্চ নেতৃত্ব বুঝতে পারছে, যার জন্য উচ্চ নেতৃত্বের কাছে পশ্চিমবাংলার ভার কাকে দেবে তা নিয়ে টালমাটাল। আচ্ছা, ধরে নিলাম শুভেন্দুকেই প্রজেক্ট করলো। শুভেন্দুকে যদি প্রজেক্ট করে, আপনারা একবার ভেবে দেখেছেন যারা শুভেন্দুকে নিয়ে লাফালাফি করছেন, শুভেন্দু মুখ্যমন্ত্রী হলে ভালো হয়, শুভেন্দু এই হলে ভালো হয়, শুভেন্দু সভাপতি হলে ভালো হয়। আরে ভালো হয় ভাই, যিনি বিজেপি সমর্থক আমি তার কাছে প্রশ্নটা করতে চাই, যিনি তৃণমূল সমর্থক আমি সর্ব মানুষের কাছে প্রশ্নটা করতে চাই। আমি কোনো দলের চাটুয়াগিরি কথা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি না। কারণ ভালো হয় তো আপনারা বলছেন, একবার ভেবে দেখেছেন কার ভালো হবে? বিজেপি কোনো দিন ফ্যামিলিগত বা ফ্যামিলির পরম্পরায় বিশ্বাসিত নয়, যে যা বিজেপির বিরোধিতা করে এসছে। আর বিশ্বাসিতভাবে আমাদের এই অধিকারী ফ্যামিলি হচ্ছে পুরো তার উল্টো। যদি বলেন কীরকম, তৃণমূল জামানায়ও দেখেছেন ওনার ভাইয়ের বউ কাউন্সিলর, ওনার ভাইয়ের বউ পৌর প্রতিনিধি করবে, ওনার ভাই চেয়ারম্যান থাকবেন, ওনার ভাই বিধায়ক থাকবে, ওনার বাবা এমপি থাকবে, উনি এমপি থাকবে, উনি মন্ত্রী থাকবে, অমুক ব্যাংকের পরিষেবা ওনারা দেবেন, অমুক চেয়ারম্যান উনি হবেন, হলদিয়া দায়িত্ব নেবেন। মানে সর্বস্তরের দায়িত্ব ওনাদের পুরো ফ্যামিলি বিরাজমান করবে। এই জিনিসটা কিন্তু বিজেপির মধ্যে নেই। তা সেটা কিন্তু সৃষ্টিকর্তা পশ্চিমবাংলায় আবার এই শুভেন্দুই হবেন, এটা ভাবেন। তাহলে তিনি তার নিজের পরিবারের জন্য রাজনীতি করছেন না পশ্চিমবাংলার মানুষের জন্য রাজনীতি করছেন? এবার আরেকটি প্রশ্ন আছে, যাকেই বিজেপি প্রজেক্ট করুক না কেন সে একজন শুদ্ধ ব্যক্তি হওয়া চাই। মানে তার বিরুদ্ধে কোনো রকম দুর্নীতি, যা বিজেপি দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে থাকেন, দুর্নীতিগ্রস্ত না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন লোক এবং ভাবমূর্তি ভালো এবং যাকে মানুষ গ্রহণ করবে। দেখুন, সব দলেই কিছু উগ্র মনোভাবপন্ন মানুষ থাকে, কিন্তু সাধারণ মানুষ দেখবে একটি সচ্ছল ভাবমূর্তি ফ্রেশ লোককে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে চাই। আচ্ছা বলুন তো, বিজেপি এই শুভেন্দুর মধ্যে এমন কি গুণ আছে যে সেটা দেখে সচ্ছলতা আসবে? কেন উনি কি দুর্নীতিগ্রস্ত নয়? উনি কি কাগজে মুড়ে টাকা নেয়নি? উনি কি ত্রিপল চুরির কেস ওনার নামে নেই? সারদার কেলেঙ্কারি কি ওনার নামে নেই? বহু কেলেঙ্কারি রয়েছে, সেই কেলেঙ্কারি থেকে বাঁচার জন্যই কিন্তু আজকের উনি বিজেপিতে। যদি সেহেন পরিস্থিতি ওনার না হতো তাহলে আজও উনি তৃণমূলেই থাকতেন। তৃণমূলের থেকে সেই দলের সাথে উনি যা চক্রান্ত করেছেন তা এখন ইতিহাস, আমি সেই নিয়ে ভিডিওটা করতে চাইনি। বিজেপিতে থেকে উনি যে চক্রান্ত করবেন না তার কারণটা কি? আর ধরে নিলাম মানুষ আশা করে বিজেপি একটি নতুন মুখ বা ভালো একটি ফ্রেশ মুখকে দেবে, এই ভেবে বিজেপিকে ভোট দিলেন, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করবেন না ভেবে। এই শুভেন্দু তখন কি করবে? যদি শুভেন্দুকে মুখ্যমন্ত্রিত্ব না করে, ওর যত ঘনিষ্ঠ মহল রয়েছে, ঘনিষ্ঠ দলের যারা সঙ্গপঙ্গ রয়েছে, বাকি কিছু এমএলএদের নিয়ে উনি একটা প্রতিবাদ করে দল থেকে বেরিয়ে যাবেন। এটা শুভেন্দুর চরিত্র বলে, কারণ শুভেন্দু হচ্ছে ক্ষমতালোভী লোক
এই ক্ষমতালোভী লোক যে দলে যাবে সেই দলের সর্বনাশ করবে এবং সেই রাজ্যের দেশের সাধারণ মানুষের ক্ষতি হবে, কারণ ইনি ক্ষমতা ভোগ ছাড়া কিছু জানেন না। আর যদি বলেন যে সংঘ পরিবার থেকে কাউকে পাঠাবে সেটা শুভেন্দু অধিকারী মেনে নেবেন, শুভেন্দু অধিকারীর রক্তে সেই রক্ত নেই যে সেটাকে মেনে নেবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বা বাংলার মানুষের স্বার্থে। বিদ্রোহ করবেন দলের ভিতরে। কীরকমভাবে বিদ্রোহ করবেন? ওনার ঘনিষ্ঠ লবি যতজন আছে সবাইকে নিয়ে উনি দল থেকে বেরিয়ে যাবেন। আর উনি যদি দল থেকে বেরিয়ে যান তখন বিজেপিও ভেঙে তছনছ হবে। তা বিজেপি আস্তে আস্তেই এসেই সাথে সাথে ক্ষমতাচ্যুত হবে। এটা বাংলার মানুষের কাছে একটা বিজেপির কাছে কলঙ্ক হয়ে দাঁড়াবে। তাই যারা অতি উৎসাহিত হচ্ছেন শুভেন্দুকে নিয়ে, তারা একটু এই কথাগুলোকে ভাববেন যে শুভেন্দু প্রকৃত রাজ্যের মানুষের কিনা এবং কোনো দলের কিনা, এবং আপনার স্বার্থে আপনার পাশে সহযোগী মানুষ কিনা। এটা একটু ভাববেন, ভাবার বিষয় আছে। এটা আমি কোনো দলের সমর্থন হয়ে বলছি না, আমি শুভেন্দুর চরিত্রগত দিক দিয়ে বলছি। যদি বলেন কেন, ওনার মুখের ভাষায় এমন কিছু ভাষা আটকায় না যে উনি যাকে যা খুশি তাই বলতে পারেন। তা আমি এখানে ভিডিও করতে বসে শুভেন্দুর সম্বন্ধে অনেক উৎসাহ অনেক রকম কথা বলতে পারি, কিন্তু আমার রুচিতে বাদে। কি করে বলবো যে লোকটাকে একদিন সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, এত নিচে নেমে যাবে? আর বিজেপির একটা জিনিস খুব বাজে। যদি বলেন কেন, আপনারা যারা হিন্দুত্ববাদী গল্প করে এই নেচে বিজেপিকে নিয়ে আসার জন্য এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল দল এই ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন, তাদেরকে বলি, মহারাষ্ট্রে একটা সরকার ভেঙে একজনকে নিয়ে এসে বিজেপির উপমুখ্যমন্ত্রী করছেন। অজিত পাওয়ারের নাম শুনেছেন, শিন্ডের নাম শুনেছেন। এদের নামে কিন্তু এই নরেন্দ্র মোদী বলেছিলেন যে বহু টাকার কেলেঙ্কারি এদের নামে রয়েছে, এদেরকে আমি জেল খাটিয়ে ছাড়বো। তার 15 দিন 1 মাসের মধ্যে তারা কী করলো, তাদের দল ভেঙে যখনই বিজেপিতে যোগ দিলেন সব কলঙ্ক মুছে গেল। তা বিজেপি হচ্ছে ওয়াশিং পাউডার, ওখানে যে যাবে সে শুদ্ধ হয়ে যাবে। এক সময় দেখেছেন মুকুল রায়কে নিয়ে, এই মুকুল রায়ের নামে সারদার পুরো কেসটা ঢেলে দিয়েছিল। যখনই মুকুল রায় চলে গেলেন, মুকুল রায় বাংলার মুখ হয়ে গেলেন বিজেপির কাছে। সেই মুকুল রায় আজ কোথায়? তা বিজেপির যে মুখের যে কথা, যে দুর্নীতির বিরুদ্ধে যেসব কথাবার্তা, সম্পূর্ণ ভোকাস গল্প। যদি বহু ভিন রাজ্যে, যেসব রাজ্যে আজকের বিজেপি চালিত সরকার রয়েছে, সেখানে বহু নেতার নানা রকম, আমি সেই গল্পটা যদি করতে যাই এই ভিডিও বহুত লম্বা হয়ে যাবে। বহু নেতা আছে বহু কেলেঙ্কারিতে যুক্ত, বহু আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত, অনেক চাকরি মামলায় যুক্ত, কিন্তু সেগুলো চাপা পড়ে যাচ্ছে একটাই কারণে, ওই যে ডবল ইঞ্জিন। বিজেপি সারা দেশে ডবল ইঞ্জিন একটাই কারণে চায়, মিলে জুলে চুরি করব, কে আমাদের বিরুদ্ধে কথা বলবে। বললে আমরা বলবো, আমাদের হাতে সিবিআই, আমাদের হাতে কোর্ট, আমাদের হাতে জজ, আমাদের হাতে জনগণ। অতএব জনগণের মুখে ক্ষমতা এসে ব্ল্যাক টেপ মেরে দেব, কেউ কিছু বলার থাকবে না, আমাদের মতো শুদ্ধ দল আর নেই। এই হচ্ছেন বিজেপির চরিত্র। তাতে হয়তো এই কথা শুনে হয়তো আমাকে অনেকে গালাগালি করবেন, কিন্তু আপনারা মনে মনে একবার ভেবে দেখুন তো। হ্যাঁ, আমি বলছি না যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল না, তৃণমূলের বহু নেতা দুর্নীতিগ্রস্ত, এবং যারা দুর্নীতিগ্রস্ত রয়েছে প্রত্যেক দলেই রয়েছে, কিন্তু দলের যিনি শীর্ষ নেতা থাকে তার নামে কোনো কলঙ্ক নেই। আমি নরেন্দ্র মোদীর কথাই ধরে নিলাম। এই নরেন্দ্র মোদী যদি শুদ্ধ স্বচ্ছ ব্যক্তি হয়ে থাকেন, তার দলে যারা রয়েছেন তাদেরকে যদি উনি পানিশমেন্ট দিতেন, তাদেরকে যদি জেল খাটাতেন, তাহলে তাদেরকে যদি দল থেকে বহিষ্কৃত করতেন, আমি বলতাম নরেন্দ্র মোদী স্বচ্ছ একজন। এবার বলবেন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার। দেখুন, মমতা ব্যানার্জি মানেই এক ব্যক্তিত্ব যিনি বহু লড়াইয়ের মাধ্যমে সাধারণ মানুষের মন জিতে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছেন। এবং আপনি বলবেন উনিও অন্য একটা দলে ছিল। হ্যাঁ, অন্য একটা দলে ছিল, উনি কিন্তু দল থেকে বেরিয়ে আর এক দলের হাত ধরেনি। উনি দল থেকে বেরিয়ে এসে ভালো লাগেনি তাদের কালচার, তাদের যুক্তি ভালো লাগেনি, উনি একটি নতুন দল করেছিলেন, তাই মানুষ তাকে গ্রহণ করেছিল। তো যদি কারো বাপের বেটার বুকে পাঠা থাকে, সেও নতুন দল করুক। যদি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে চালায় আমরা সমর্থন করব, আমি না করিস মানুষ করবে।
এবং ওনার জীবন কাহিনী লড়াইয়ের মাধ্যম দিয়ে উনি কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে এবং ওনার নামে কোনো দুর্নীতিগ্রস্ত মামলা নেই এবং উনি দুর্নীতির কোনো কলঙ্ক এখন পর্যন্ত ওনাকে ছুঁতে পারেনি। এবার বলবেন ওনার দলের মন্ত্রী আছে, হ্যাঁ আছে, মন্ত্রী আছে, পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, জেল হোক ফাঁসি হোক যা হোক আদালত যা বিচার করবে তার দল মেনে নেবে, এইটাই হচ্ছে দলের চরিত্র হওয়া উচিত। দ্বিতীয়, যাদেরকে জেলে নিয়েছিল তাদেরকে কি শর্তে ছেড়ে দিল? তাদের বিরুদ্ধে যদি সত্যি সত্যি কেলেঙ্কারি থাকতো তাহলে কেন কোর্ট তাদেরকে বেল দেবে? এত ক্ষমতাশালী দল ভারতবর্ষে যারা রাজ করছেন আজকে সেই বিজেপির কথা না শুনে তাদেরকে ছেড়ে দেবে এমনি এমনি? তা কিন্তু হয় না। আদৌ কোর্টে কোনো প্রমাণ করতে পারেনি যে তারা দোষী। যদি দোষী হতো তাহলে আজও রেখে দিত, আজও তারা জেলে বসত। এইবারে ধরে নিলাম, দেখুন একটা পরিবারে বহু মানুষ থাকে, ভাই বোন, কেউ খারাপ হতে পারে, কিন্তু তাকে সমর্থন করা গার্জিয়ানের সেইটা হচ্ছে অন্যায়। গার্জিয়ান কিন্তু এখানে সেই সমর্থন করছে না। দ্বিতীয়ত এখানে কথা হচ্ছে একজন মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নিয়ে। আমি হয়তো পছন্দ না করতে পারি, আপনি হয়তো পছন্দ না করতে পারেন। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো আমাদের দেশে যত রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছে আজ পর্যন্ত বিদেশ থেকে বা রাষ্ট্রীয় পুরস্কার হিসাবে তার কীর্তিকলাপের জন্য, তার কর্মের জন্য কেউ আজ পর্যন্ত পায়নি উনি যতগুলো পুরস্কার পেয়েছেন। এবং সেই পুরস্কারগুলো এমনই যা আজকে সাধারণ মানুষের কাছে জীবনদায়ী ওষুধের মতন হয়ে দাঁড়িয়েছে এবং এই বিজেপি সেগুলো নকল কপি করে বেড়াচ্ছে। এর মধ্যে একটা কথা আছে, এই শুভেন্দু যখনই এই ভাতা দেওয়ার কথাটা নিয়ে হয় খুব তুচ্ছ করে, ও ভাতা সরকার, অনেক নোংরাও কথা বলে, ও লক্ষ্মী ভাণ্ডার অমুক তমুক ভাতা দিয়ে মানুষকে এই করে রেখে দিয়েছে, মানুষকে শোষণ করছে, অমুক তমুক ভাতা দিয়ে ভোট নিচ্ছে, নানা রকম ছোটো বড়ো কথা বলে। আমি সেই ভাষাগুলো মুখে আনতে চাইছি না, কিন্তু সেই শুভেন্দুর চরিত্রটা যে আমি বলছি যে এ চরিত্র একটি মানে কি বলবো বর্ণনা দেওয়ার মতন না, যিনি কোন চরিত্রের মানুষ বুঝতে পারছে না। তার কারণ দেখুন, যিনি এই ভাতা বিরোধী কথাবার্তা বলছেন সেই শুভেন্দুই অন্য জায়গায় গিয়ে বলছেন আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মী ভাণ্ডারে যদি মমতা ব্যানার্জি 2000 দেয় আমরা 3000 দেবো, আবাস যোজনায় মমতা ব্যানার্জি যদি 3 লাখ দেয় আমরা 6 লাখ দেবো, মমতা ব্যানার্জি যদি পঞ্চায়েতে 1,20,000 টাকা দেয় আমরা 3 লাখ দেবো ক্ষমতায়। তাহলে আপনি কি কথা বলে ক্ষমতায় আসছেন? সে দিল্লি হোক চাই উড়িষ্যা হোক, সেই ভাতা। বিজেপির কাছে নতুন কোনো প্রজেক্ট নেই যে সেইটা বলে ভারতবর্ষে কোনো রাজ্যে ক্ষমতায় আসবে। এই মমতা ব্যানার্জির যতগুলো প্রজেক্ট আছে, যতগুলো কর্ম রয়েছে, সেইগুলোকেই সে লক্ষ্মী ভাণ্ডার বলুন, স্বাস্থ্যসাথী বলুন, বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, সবগুলোকে নকল করে তারা ভিন রাজ্যে ক্ষমতায় আসছে। নতুন কোনো প্রকল্প প্রজেক্ট করতে পারেনি। হ্যাঁ, কিছু প্রজেক্ট বিজেপি করেছে, যেরকম কোনো জায়গায় একটা স্টেডিয়াম রয়েছে এক মৃত ব্যক্তির নামে তৈরি করা, সেটাকে রং করে নরেন্দ্র মোদীর নাম লাগিয়ে দাও। আপনারা দেখেছেন কলকাতা বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর রয়েছে, সেটাকেও বদলাতে চাইছে। এরকম বহু জিনিস বদলাতে চেয়েছে এবং আজ পর্যন্ত কোনো বলে 56 ইঞ্চির ছাতি নিয়ে মোদিজির এরকম, যোগীজির এত ইঞ্চি, মোদিজির এত ইঞ্চি, এটা কার মুখে বেশি শোনা যায়? শুভেন্দুর মুখে। আরে ভাই, ইঞ্চি তো শুনছি। যখন বহিরাগত দেশ আমাদেরকে নানা রকম গালাগালি করছে, ছোট বড় কথা বলছে, তাদের একটি হুক্কার দেওয়ার মতন এই নেতার ক্ষমতা নেই। তার কারণ দেখুন, আজকের আমার ছোট মাথায় একটা কথা বলি, রাশিয়া আমাদের বন্ধু দেশ। এই রাশিয়ার যদি আমাদের পিছনে না থাকতো, এখন আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, আমাদের বড়সড় বাস দিত, সেটা আমাদেরকে ভারতবর্ষের মানুষকে সহ্য করতে হতো। তার কারণ এরা জানে যে এদের পিছনে রাশিয়া রয়েছে, তাই একটু তোয়াজ করে। কিন্তু এই রাশিয়ার সাথে বন্ধুত্ব কিন্তু নরেন্দ্র মোদী এই 56 ইঞ্চি করেনি। এটা স্বীকার করতেই হবে ভারতবর্ষের মানুষকে। এটা কংগ্রেস আমল থেকে হয়ে এসছে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু থেকে শুরু করে আরও যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা সেই সুসম্পর্কটা রেখেছে। তার জন্য আজ অবধি সুসম্পর্ক। না হলে মোদিকে বুঝিয়ে দিত, আমেরিকা বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এরা বুঝিয়ে দিত
এই ফুটানি মারা গল্প আর বানানো গল্প আর এই মিডিয়ার তৈরি গল্প আজকের বুঝে যেত। যাই হোক, আমার মূল উদ্দেশ্য এইসব গল্প নিয়ে, আমার গল্পটা হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় কাকে প্রজেক্ট করবে। যে মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প চালাচ্ছে, সাধারণ মানুষের উপকারে লাগছে এবং বাংলার ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে প্রকল্পগুলো চলছে, সেই মুখ্যমন্ত্রীর শরীকে যদি আমরা মনে করি শুভেন্দুকে করা হয়, আমরা কতটা লাভবান হব। যার চরিত্রের বর্ণনা দেওয়ার মতো নেই, কখন কি বলে, কখন কি করে এবং ক্ষমতালোভী এবং ফ্যামিলিগত রাজনীতিতে যুক্ত পুরো। মানে এখন যদি শুভেন্দু বিবাহিত হতো তাহলে ওনার স্ত্রীও কোথাও কোনো জায়গার এমএলএ থাকতো, না হলে এমপি থাকতো, না হলে কাউন্সিলর থাকতো, এটা আমরা ধরেই নিতে পারি। এইবারে শুভেন্দু বিজেপিতে ঢোকার পরে যেখানে যাকে প্রজেক্ট করেছে সেটা যে কত বড় নিন্দনীয় হয়েছে তার একটা উদাহরণ দিই। সন্দেশখালীতে, আপনারা হয়তো জানেন না, খবরটা একটু নিয়ে দেখুন। সন্দেশখালীর যাকে মুখ বলে তুলে ধরেছিলেন যে মহিলা, আজকে তিনি কোথায়? সন্দেশখালীর সেই রেখাপাত্রর কথা আমি বলছি। আজকের রেখাপাত্র কোথায়? আপনাদেরকে দেখিয়েছে কি? রেখাপাত্র ভাঙা বাড়ি, দিনমজুর, ওনার স্বামী কাজ করে, উনি লেখাপড়া জানেন না। ওনাকে যখন প্রথম টিকিট দেওয়া হয় উনি নিজে বিবৃতি দেয় 7-7টা জেলা নিয়ে, একটা লোকসভা এত বড় দায়িত্ব আমার মাথায়, উনি জেলা কোনটা বিধানসভা কোনটা কিছুই বোঝেন না, তাকে প্রজেক্ট করেছিল এবং একটি মিথ্যা গল্প বানিয়ে, শেখ শাহজাহানকে নিয়ে একটি বিরাট গল্প বানিয়ে সেখানে রোবট ফোবট নামিয়ে, মানে ক্ষমতা পাওয়ার জন্য বিজেপি শুভেন্দুর পুরো সাথ দিয়েছে। শুভেন্দু যেখানে যা চেয়েছে তাকে তাই দিয়েছে, দিয়েও তিনি সফল হননি। দেখেছেন সেই গল্পটা লাস্টে কি। এবার এই রেখাপাত্রকে যে প্রজেক্ট করেছে, যার একটা ভাঙাচোরা বাড়ি ছিল, যিনি ঠিক মতন একটি শাড়ি অবধি পরতে পারেননি, এবং যে মহিলা ভাষা ঠিক নেই মুখের, এবং দিন আনে দিন খায়, সাধারণ মানুষ রেখাপাত্রের নিজের মুখে শুনেছেন, তার বাড়িঘর দেখেছেন, সব কিছু আপনারা দেখেছেন। যারা ওখানে গিয়ে দেখেছেন তাদের কথা একরকম, যারা টিভির পর্দায় দেখেছেন আপনারা সবাই দেখেছেন। আজকে সেই রেখাপাত্র কোথায়? আজকে সেই রেখাপাত্র নিউ টাউন বিশ্ব বাংলার পিছনে আবাসনে থাকে। আচ্ছা ভাবুন তো, একজন ক্যান্ডিডেট হওয়া আন্দোলনকারী সাধারণ মহিলা যা নুন আনতে পান্তায় পুরায়, আজকে সে বিশ্ব বাংলার পিছনে আবাসনে থাকে কি করে? সেখানে সে দিনের পর দিন করছে, সে ফ্যামিলি নিয়ে ওখানে সেটেল হয়ে যায় কি করে? এত টাকা তার কাছে কোথার থেকে আসলো? বিজেপি সাফসুতরা, কোনো দুর্নীতিগ্রস্ত না, এরা সবাই ভালো, এরা যা বলেন সবটাই সত্যি কথা। আপনাদের কাছে বিবেচনার জন্য এই কথাটি আমি ছেড়ে দিলাম। যে মানুষটি দিন আনে দিন খায়, একটি ইলেকশনে দাঁড়াতে গেলে আরও পয়সা নিজের থেকে খরচা হয়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গেলে, সমাজসেবা করতে গেলে পয়সা খরচা হয়, গাটের পয়সা খরচা হয়, সেই মহিলা রাতারাতি কি করে বিশ্ব বাংলার পিছনে আবাসনে ফ্ল্যাট নিয়ে থাকতে পারেন? যদি ভাড়াও থাকেন, একটি ফ্ল্যাটের ভাড়া কত হতে পারে যা তার ফ্যামিলিতে সারা মাসে আগে খরচা হতো না, তা 1 মাসের শুধু ফ্ল্যাট ভাড়া, তার জীবনযাত্রা তো অনেক দূরের কথা। এইবারে আজকের এই মুহূর্তে একটি আন্দোলন চলছে, এই রেখাপাত্ররই একজন সহকর্মী বা সহচরী ছিলেন, যিনি এই আন্দোলনের মুখ ছিলেন, মানে সন্দেশখালীর আন্দোলনের মুখ ছিলেন। তিনি প্রায়, সেটা নিয়ে আমি এরপরে ভিডিও করব, তার জন্য এই নামগুলো, ঠায় ঠিকানাগুলো আমি সব এখন বলতে চাইছি না। সেখানে 50 লক্ষ টাকা নিয়ে তিনিও উধাও। সেখানকার মানুষ আন্দোলনে নেমেছে, সেখানকার মানুষ পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছে এবং তার বাড়ি ঘেরাও করছে। সেখানে আজ রেখাপাত্র কোথায়? কেন রেখাপাত্র সেই সন্দেশখালীর সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন না? এবং তার যেহেতু সহকর্মী এবং আন্দোলনের মুখ, যারা একসাথে চলেছিলেন এই রেখাপাত্র, তাকে নিয়ে আজকে তিনিও উধাও, রেখাপাত্র উধাও। কোথায় সেই সাধারণ মানুষের পাশে? হ্যাঁ, আবার যাবেন 6 মাস 9 মাসে যদি কোনো দিন কোনো সভা হয়, শুভেন্দু অধিকারী করেন, হঠাৎ করে সেখানে গিয়ে উধাও হয়ে যাবেন, সেখানে উনি আবির্ভাব হয়ে যাবেন রেখাপাত্র। তাহলে এই হচ্ছে বিজেপির চরিত্র। তাই বাংলার মানুষের কাছে আবেদন করছি, একটু ভাববেন যে কাকে আমরা আমাদের মসনাদে বসাবো এবং আগামী দিন সে কতটা বাংলার মানুষের পাশে থাকবে এবং সে কতটা গ্রহণযোগ্যতা আছে তার মধ্যে, এবং সে নিঃস্বার্থে
রাজনীতিটা করে কিনা, সে ব্যক্তি স্বার্থে রাজনীতি করে কিনা, এবং সে আসলে পরে আমাদের কতটা লাভবান হবে, এবং মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য জাতি বর্ণ ভেদাভেদ না করে বাংলার মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য। আজকের এই শুভেন্দু গিয়ে কেন্দ্রের কাছে বলেছে, যখন আমরা ভোট পাচ্ছি না তো বাংলার মানুষকে হাতে না মেরে ভাতে মারো। কীরকম? বাংলার জিএসটির টাকা এবং এই আবাসনের টাকা এবং ট্যাক্সের যত রকম টাকা হয় এবং আরও অনেক বিষয়ে পাওনা টাকা 15,000 কোটি টাকার উপরে আটকে দিল। তা নিয়ে দেখেছেন দিল্লির বুকে গিয়ে তৃণমূল কংগ্রেস গেছিল এবং তারা প্রতিবাদ করেছিল দিল্লির বুকে গিয়ে। সেখানে তাদেরকে নানা রকম হেস্ততা করে পুলিশ দিয়ে নিগ্রহ করা হয়েছে এবং তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন কিন্তু শুভেন্দু চুপ ছিল। মানে মেইনলি ব্যাপার হচ্ছে বাংলার মানুষ জাহান্নামে যাক, আমাকে ক্ষমতা দাও। আজকের 18টা এমপি থাকাকালীন বাংলার জন্য কি করেছেন? বা এই কিছুদিন আগে বাজেট গেল, বাজেটে বাংলার কি এসছে? যার মায়না 1,05,000 টাকা প্রতি মাসে, সে ট্যাক্স থেকে মুক্ত। এই শুনেই লাফাচ্ছেন বিজেপির সব কর্মীরা। আরে ভাই, তুমি তো মাসে 20,000 টাকা ইনকাম করো না, তো তুমি লাফাচ্ছ কি কারণে? বড়লোককে আরও বড়লোক করছে বিজেপি পার্টিটা। বড়লোকের জন্য ছিল, থাকবে। সাধারণ মানুষের কথা ভাবেন না। এবং আরও একটি জিনিস জানেন, ঘাটালে একটি মাস্টার প্ল্যান নিয়ে সাংসদদের বহুবার সংসদে আলোচনা করেছেন, প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন, কেন্দ্র সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন, আজ পর্যন্ত 5টি টাকা দেয়নি। এবং এই কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী 580 কোটি টাকা ওই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যের বাজেটে পেশ করেছেন, বরাদ্দ করেছেন। তাহলে এখনও আমি ধরে নিলাম 12টা এমপি, এই 12টা এমপি যে সংসদে যাচ্ছেন, তারা কি করতে? ওখানে গিয়ে ঘুমোতে আর নিজের জীবনের ऐश आराम করতে? তারা একটা প্রজেক্ট বাংলার জন্য আবেদন করছে না, বা বাংলার জন্য কিছু নিয়েও আসছে না, এবং বাংলাকে পুরো বঞ্চিত করে যাচ্ছে। এদের হাতে রাজ্যের ভার দেবো, এরা বাংলার মানুষের কথা ভাববে, এরা সাধারণ মানুষের কথা ভাববে, এরা সাধারণ মানুষের কথা ভেবে রাজনীতিটা করবেন এই আশা রেখে? কি করে সম্ভব বলুন? একবার ভাবুন আপনারা, যিনি বিজেপি করেন তিনিও ভাবুন, যিনি বিরোধী দলের সব মানুষের জন্য আমি কথাগুলো বলছি। রাজ্যের স্বার্থ চিন্তা করুন, নিজের স্বার্থ চিন্তা করুন, আপনার পাশের আশেপাশের মানুষের কথা চিন্তা করে সামনের দিনে যাকেই নির্বাচিত করুন না কেন চিন্তা করে করুন। শুভেন্দুর মতন লোককে নির্বাচিত করলে কি হতে পারে একটু ভাবুন, যে এই লোকটা কি, এই লোককে দিয়ে রাজ্য চলবে কি না সেটা ভাবুন। সর্বকেলেঙ্কারীর মাস্টার মাইন্ড ইনি। আজকের তিনি হিন্দুত্ব পাঠ পড়াচ্ছেন, কোথাও গিয়ে প্রকল্পর বিরোধিতা করছেন, কখনো অনুদানের কথা বলছেন, কখনো বলছে ডবল দেবো, যা পারছেন তাই মুখে বলছেন। তা এগুলো একটু চিন্তা করুন যে আজকের কাদের হাতে পশ্চিমবাংলা দেওয়া উচিত। পশ্চিমবাংলা যেখানে আছে ভালো আছে, পশ্চিমবাংলার মানুষের সহযোগিতা থাকলে আরও এগিয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।